সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। হঠাৎ উত্তপ্ত রাজনীতির মাঠ। আসন পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি ও এনসিপির বিরোধ গিয়ে ঠেকেছে ধাক্কাধাক্কিতে। প্রতিক্রিয়ায় দুই দলের একাধিক নেতা তীব্র বাক্যবাণ ছুড়ছেন, চলছে কথার লড়াই। অন্যদিকে অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক নানা উক্তির প্রেক্ষিতে তাকে শোকজ নোটিশ দিয়েছে বিএনপি। প্রতিক্রিয়ায় পাল্টা যুক্তিও তুলে ধরেছেন তিনি, কিন্তু তাকে গ্রেপ্তারের দাবিতে সরব একটি পক্ষ। দল থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন কেউ কেউ। নানা ঘটনা প্রবাহে বাকস্বাধীনতার উত্তম চর্চা নাকি দলীয় শৃঙ্খলা রক্ষা, এটা আনাপড়েন আছে রাজনৈতিক দলগুলোর মাঝেও। সাম্প্রতিক রাজনীতির এসব বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় বাকস্বাধীনতা ও দলীয় শৃঙ্খলা। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুবিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ নিতে চান প্রধান উপদেষ্টা। কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে আশ্রিতদের প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব। মুক্তিযুদ্ধ ও জামায়াত প্রশ্নে কোনো আপোষ করবেন না বিএনপি নেতা ফজলুর রহমান। খণ্ডিত বক্তব্য ধরে হত্যার হুমকি ও মব সৃষ্টির অভিযোগ। নিরাপত্তা নিশ্চিতের দাবি। বাগেরহাটে সংসদীয় আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোর প্রস্তাব জনবিরোধী। ইসির শুনানিতে বাসিন্দাদের অভিযোগ। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধের পরিকল্পনা দুদকের। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ক্যাম্পাসে উচ্ছ্বাস। ডাকসুর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ। ডাকসুর ভোট পেছানোর দাবি ছাত্র দলের। ডাকসুতে পাল্টাপাল্টি অভিযোগ। নাফ নদীতে ভয়ঙ্কর তৎপরতা আরাকান আর্মির। স্পিড বোর্ডে ধাওয়া করে অস্ত্র ঠেকিয়ে 7 ছেলেকে ট্রলার সহ অপহরণ। 20 দিনে ধরে নিল 40 বাংলাদেশিকে। রুমিন ফারহানা আপা এবং ডক্টর আসিফ শাহান, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। রুমিন ফারহানা, 3 আগস্ট 2024 শহীদ মিনারে যখন 1 দফার ঘোষণা হয়, সেখানে মূল বেদিতে দুপুরবেলা হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতাকর্মীদের সাথে আপনার দেখা গেছে। সেই হাসনাত আবদুল্লাহ আপনাকে বলছেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, আর আপনি হাসনাত আবদুল্লাহকে বলছেন ফকিন্নির বাচ্চা। এটি কি আসলে বাকস্বাধীনতার ফল হাসিনা পরবর্তী সময়ের, নাকি আসলে এটি আমাদের রাজনৈতিক কোন দলের ফসল? এটা আমাদের রাজনৈতিক অধঃপতন, আমাদের রাজনৈতিক বিকৃতি, এবং আমাদের একটা পলিটিক্সটাকে একটা কুৎসিত জায়গায় নিয়ে যাওয়ার যেই অবশ্যম্ভাবী পরিণাম, এটা তাই। ধরুন, আজকে যখন আমি এই স্ট্যাটাসটি দিয়েছি, তার আগে বহুদিন ধরে ক্রমাগতভাবে আমাকে এনসিপি, শিবির, জামাত, তাদের বট বাহিনী খুব বাজেভাবে আক্রমণ করেছে। গতকালকে আপনি যে ঘটনার কথা বলছেন তার একটা প্রেক্ষাপট আছে। ব্রাহ্মণবাড়িয়ার আসনের সীমানা নির্ধারণী শুনানি হচ্ছিল। সেখানে এনসিপি একটা দল হিসেবে একবারও বলে নাই উই আর রিপ্রেজেন্টিং এনসিপি। তারা তাদের পরিচয় লুকিয়েছে, 1। 2 হচ্ছে তাদের নিবন্ধন এখনো হয় নাই। সুতরাং ডিলিমিটেশনের ব্যাপারে তাদের কোনো এই মুহূর্তে তাদের আগ্রহ থাকবার কথা না। যদি থাকেও সেটা তাদের পরিষ্কারভাবে বলা উচিত ছিল। 3, যে কারণে আমার ভুল হয়েছে, আমি প্রথমে বুঝি নাই এনসিপির। আমি ভেবেছি ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি এমপি ক্যান্ডিডেট তার লোকজন। এখানে তারও মদদ আছে, আমি সেখানেও আসবো। জেলা বিএনপির সভাপতির কথা বলছেন? আমি জেলা বিএনপির সভাপতির কথা বলছি, তার ডাইরেক্ট মদদ আছে, আমি সেখানেও আসবো। 3 হচ্ছে, আমি যখন, আমাকে ধরেন আপনি চেনেন না, কিন্তু আপনি তো দেখে বুঝতে পারছেন আমি একজন আইনজীবী, আমার পোশাকেই সেটা পরিষ্কার। অ্যান্ড আমি পোডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, আই এম রিপ্রেজেন্টিং আ কেস। আপনি কি ভিডিওটা দেখেছেন যেখানে উনি উড়ে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং ওনাকে 2 হাত দিয়ে টেনে নির্বাচন কমিশনের লোকজন সরাতে পারছেন, ইনক্লুডিং পুলিশও তাকে পিছনে টেনে ড্র্যাগ করে নিয়ে যেতে পারছেন, উনি আবারও ফিরে আসছেন।
আজকে আমি শুনলাম বা আজকে আমি ফেসবুকে দেখলাম তারেক সহ তার সঙ্গে তার অন্যান্য যে সহকর্মীরা কাজ করেছেন, নূর ফর এক্সাম্পল, তারেক ফর এক্সাম্পল, তারা বলছে যে উনি মানসিকভাবে সমস্যাগ্রস্ত একজন ব্যক্তি। কার কথা? আতাউল্লাহর কথা বলেছেন? আতাউল্লাহর কথা বলছি। এবং ওনাকে চিনবার কোনো কারণ না। আতাউল্লাহকে কি আপনি চিনতেন গতকালের আগে? না, আমি চিনতাম, যেহেতু আমি ওদেরকে ফলো করেছি। গণমাধ্যমের কর্মী, আপনি চিনতেন, কিন্তু আতাউল্লাহকে বাংলাদেশে কেউ চেনে না। আমারও কোনো কারণ ঘটে নাই আতাউল্লাহকে চেনার। আর চিনলেও যে কেউ আমাকে যদি আঘাত করতে আসে, প্রত্যাঘাত তো আমি করবই। সো সে যখন আরেকবার গেল এবং তাকে পুলিশ সহ কেউ পিছনে আনতে পারছে না, একটা পর্যায়ে তো হট্টগোল হয়েছে। এবং আমি তখন পোডিয়ামের সামনে দাঁড়ানো, আমি কথা বলছিলাম, এবং তখন আপনি বলেছেন ধর না, এরকম একটা সাউন্ড তো শোনা গেছে বলে। ধর না, আমি আমার লোকদেরকে বলেছি নামো, অফকোর্স বলবো। সো ইউ এক্সপেক্ট মি টু বি বিটেন ওভার দেয়ার? আপনি আশা করছেন আমি ওখানে মার খাবো? ও নো 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 নো, ডোন্ট থিঙ্ক দ্যাট, ডোন্ট থিঙ্ক দ্যাট। I didn't spare Hasina. I'm not going to spare anyone. আপনি কি আশা করেছেন আমি ওখানে মার খেয়ে চিথে পড়ে থাকবো? হ্যাঁ, কি আশা করেছেন আপনি? একই সাথে তো আপনি বলেছেন যে যে বিএনপির জন্য আপনি 15 বছর ধরে লড়াই অ্যাবসলিউটলি, ওই করেছেন। জায়গায় আসেন। বিএনপির 3 আসনের যিনি প্রার্থী, যিনি এই ডিলিমিটেশনের বিপক্ষে, তিনি নিজে না পারেন কথা বলতে, আনসেন 2টা লয়ার, সেই 2টা লয়ারও ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারে নাই। উনি এনসিপিকেও তার সঙ্গে ভাড়া করছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন এনসিপিকে উনি ভাড়া করছে আমি জানি কি করে? এনসিপির ভাড়া খাটার হিস্ট্রি আছে। মানুষের বাসায় ঢুকে 10 লাখ টাকা চায়, 1 কোটি টাকা চায়, এগুলো তাদের হিস্ট্রি আছে 1 বছরে। সো এনসিপিকে যে টাকা দিয়ে আনা হচ্ছে এটা তো খুব পরিষ্কার, এবং ওনার লোকজনও এনসিপির ওই ছেলের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে। সো এখানে একটা মিউচুয়াল সেটেলমেন্ট হয়েছে বিএনপি 3-এর ওই লোকের সাথে এনসিপির, সিম্পল। এবং আজকে আমি যে স্ট্যাটাসটা দিয়েছি, যেটার কথা আপনি বললেন, ফকিন্নির বাচ্চা ব্যাপারটা কি? ইট ইজ আ মাইন্ডসেট। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর পুয়ার, ইউ আর ইকোনমিক্যালি উইক, ইউ আর ফাইন্যান্সিয়ালি নট স্টেবল। নো, ইট ডাজন্ট মিন দ্যাট। ইট মিনস আপনার চিন্তা ভাবনার মধ্যে এখনো খুব এখনো খুব নিম্ন স্তরের কিছু ব্যাপার কাজ করে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন হুমায়রা নূর নামের একজন নারী নেত্রী, ওদের সদস্য, যুগ্ম সদস্য সচিব, তিনি কি ধরনের ভাষা ব্যবহার করেছেন? ওই ধরনের ভাষা না স্লাম এরিয়াতে ব্যবহার হয়, খুব খুব রেগুলার বেসিসে হয়। এই জন্য ওদেরকে ফকিন্নি কেউ বলে, কেউ কাচরা বলে, কেউ বস্তি বলে, বিকজ ওরা যেই ভাষায় পলিটিক্সটা করে, ওরা যেই ভাষায় স্লোগানটা দেয়, ওরা যেই ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে, ওরা যে ভাষায় প্রতিদ্বন্দ্বীকে ফ্রেম করে, সেটা বস্তি ভাষার সঙ্গে খুব ভালো যায়। এক মিনিট, উনি যে আমাকে আওয়ামী লীগের সম্পাদক বললেন, আপনি যে ফকিন্নির বাচ্চাটা বললেন, নিচে যে আমি ছবিগুলো শেয়ার করেছি ওগুলো দেখেছেন? ওগুলো কি ইন্ডিকেট করে? কে ছিল আওয়ামী লীগের সম্পাদক? না, তারা অস্বীকার করে নাই, তারা সবসময় বলেছে যে হ্যাঁ। তো এখন ঢিলটি মারলে পাটকেলটি আপনাকে খেতে হবে, অ্যাটলিস্ট সো ফার আই এম কনসার্নড। আপনি যেই ভাষার কথা বললেন, আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে যে শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির দাবিতে শিক্ষকদেরও চাকরি চলে গিয়েছে। কটূক্তি বলতে তাকে হয়তো একটা কিছু বলেছে, সেই শেখ হাসিনার বিরুদ্ধে এই যে এনসিপির যাদের কথা বললেন আপনি, এরাই এমন সব ভাষা কিংবা শব্দবন্ধনী ব্যবহার করেছে যেগুলো আপনার ভাষা ইসলামী এরিয়াতে ব্যবহৃত হয়। তাহলে কি তারা শেখ হাসিনাকে বিতরণের পর সেই ভাষার ব্যবহার থেকে ফিরে আসতে পারেনি, নাকি তাদের শেখানো ভাষার ব্যবহারটা ভুল ছিল? আপনি যদি নান্দনিক দৃষ্টিকোণ থেকে দেখেন, ডেফিনেটলি এই ধরনের ভাষার ব্যবহার চলতে পারে না। এবং ওই সময়টা ছিল একটা বিশেষ পরিস্থিতি। একটা বিশেষ পরিস্থিতিতে অনেক কিছু হয়তো আমরা সয়ে নেই। ধরুন একটা বিশেষ পরিস্থিতি, দেশে যখন জরুরি অবস্থা জারি করা হয়, আমাদের হিউম্যান রাইটস সাসপেন্ডেড হয়ে যায়, আমরা এটা ফর দ্য টাইম বিং মেনে নেই। শেখ হাসিনার বিরুদ্ধে যেই তীব্র গণ আন্দোলন তৈরি হয়েছিল, সেটার পেছনে শেখ হাসিনার প্রতি তীব্র ঘৃণাও কাজ করেছে। স্পেশালি যখন রিয়া গোপের মতন ছোট ছোট বাচ্চারা সরাসরি পুলিশের গুলিতে নিহত হয়েছে, যখন হেলিকপ্টার থেকে ওপেন ফায়ার করা হয়েছে, যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে পুলিশ, মানুষের মধ্যে তীব্র ঘৃণা তৈরি হয়েছে। তখন ওই ভাষাটার আমাদের সেরকমভাবে মনে হয় না, বিকজ ওটা একটা বিশেষ সময়, দ্যাটস আ টাইম অফ এমার্জেন্সি। কিন্তু আপনি কি চিন্তা করতে পারেন একটা দেশে হিউম্যান রাইটস চিরজীবনের জন্য সাসপেন্ডেড থাকবে? ঠিক একইভাবে আপনি ভাবতেও পারেন না, চাইতেও পারেন না যে আপনার সন্তান, যার বয়স এখন 5, 4, ছোট ছোট কথা শিখছে, বলছে,
সে ওই শব্দগুলোর সঙ্গে এমনভাবে পরিচিত হবে যেন ওই কথাগুলো কোনো কথাই না, যেন এগুলো খুব স্বাভাবিক বাক্য বিন্যাসের মধ্যেই কথাগুলো অটোমেটিক্যালি চলে আসে। এই শব্দগুলো আপনি কি চান আপনার সন্তান এভাবে বড় হোক? কোনো বাবা মার সেটা সেই চাওয়ার কথা ভাষার না। ব্যবহারের যে চর্চা সেটি এখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিংবা কলেজ পড়ুয়া তরুণদের মধ্যে বহুল চর্চিত। সেটি আসলে সামাজিক প্রেক্ষাপট কিংবা বাস্তবতা, সেটা আসিফ শাহ আনসার বলতে পারবেন ভালো। আমি সর্বশেষ আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করে স্যারের কাছে যাব যে আপনি এবং বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, তাদের দুজনের মধ্যে যে আপনাদের দুজনের মাঝে যে এক ধরনের এই আসন বিন্যাস নিয়েই বলা যায় যে একটা মতভিন্নতা কিংবা কোন্দল আছে, এটি নিয়ে কি দলের পক্ষ থেকে আপনাদেরকে কিছু বলা হয়েছে কিনা? আমাকে কিছু বলা হয়নি। কিংবা তাকে? আমি কিভাবে জানবো ওকে কি বলছে? আচ্ছা, আমি তাহলে পরে এই প্রশ্নে আসবো। আবার আমরা অন্য আরেকটি বিষয়ে আলাপ করবো। ডক্টর আসিফ শাহ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা মূলত বাক স্বাধীনতার কথা বলি, আমরা দলীয় শৃঙ্খলা রক্ষার কথা বলে অনেক, যেমন বিএনপি হচ্ছে প্রায় 700 জনকে শোকজ দিয়েছে এখন পর্যন্ত, এবং এনসিপি দিয়েছে 10 জনকে, এর মধ্যে 7 জনের শোকজ আবার প্রত্যাহার করে নিয়েছে তারা। কিন্তু আলটিমেটলি রাজনীতির যে ভাষা হওয়া উচিত, সেই ভাষার ব্যবহারটিকে সবাই বাক স্বাধীনতা হিসেবে চর্চা করার সুযোগ হিসেবে দেখছেন কিংবা মনে করছেন। আমরা যে ভাষায় এখন কথা বলছি সেটি কি আসলে বাক স্বাধীনতার চর্চা? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাক স্বাধীনতার সীমারেখা আপনি কোথায় টানবেন, এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। মানে অনেক পলিটিক্যাল সায়েন্সের লোকজন এটাকে বিভিন্নভাবে বিষয় করে। ইন জেনারেল আমি যে জায়গাটায় এসে দাগটা টানতে চাই ইন টার্মস অফ কাইন্ড অফ হচ্ছে কি খানিকটা, সরি আমি একটু থিওরিটিক্যাল হিসেবে বললেও, যদি জিনিসটাকে এইভাবে দেখি যে আপনি যে মতামতটা দিচ্ছেন সেটাকে আমি যেটাকে বলি একটা নো হার্ম প্রিন্সিপাল, এটাকে ভায়োলেট করছে কিনা। এখন আমার মতামতে বা আমার বক্তব্যে আপনি আহত হতে পারেন, আপনার অনুভূতি আহত হতে পারে, আপনি যেটা হয় যাই না অনুভূতিতে আহত হওয়া, আই ডোন্ট নেসেসারিলি থিঙ্ক দ্যাটস আ ভায়োলেশন অফ এনিথিং। বাট যে জায়গাটা এসে সমস্যাটা হচ্ছে যে আপনার সেই বক্তব্যটা যদি হচ্ছে গিয়ে ভায়োলেন্স ইনসাইট করে, সেই বক্তব্যটা যদি হচ্ছে গিয়ে কাউকে অনুপ্রাণিত করে হচ্ছে আরেকজনকে আঘাত করার জন্য, সেই মোমেন্টে এই বাউন্ডারিটা আপনি হচ্ছে গিয়ে ক্রস করে যান। এর মানে যে হচ্ছে গিয়ে আগে যেগুলো বলছেন সেগুলো যে ভালো বা খারাপ আমি সেই দৃষ্টিকোণ থেকে দেখছি না, আমি বলছি সেটারও একটা অ্যাকসেপ্টেবিলিটি থাকতে পারে। আমি একটু পলিটিক্সের জায়গায় আসছি যে দেখুন, আমরা যেটা দেখেছি যে এর আগে থেকে বিভিন্ন সময়ে আমাদের পলিটিক্যাল নেগোসিয়েশনের যে ভাষাটা, সেইটা কটূক্তিতে ভরে যেতে যেতে এটা একটা মানে একদম আজে বাজে লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আগে আমি ওই উদাহরণটা পরে আসছি। আগস্ট 5 পরবর্তীতে আপনি যদি মনে থাকে প্রথম 2, 3, 4, 5 মাস, 4-5 মাসও হয়, তখন আলাপ আলোচনাগুলো অনেক বেশি সোবার এই অর্থে ছিল যে আপনি সরাসরি অ্যাটাক করতে হলেও দেয়ার আর সাম বেসিক প্রিন্সিপাল, এগুলোকে আপনি মেনটেন করতেন। একটা সহনশীলতার ব্যাপার ছিল। অনেক ক্ষেত্রে হচ্ছে কি আপনি আপনার সাথে একমত করি না, এই জায়গায় করি না, সেই জায়গাগুলোতে হচ্ছে কি আলাপ আলোচনা ছিল। আমরা একটা কথা বলি যে পলিটিক্সটা এই যে ভায়োলেন্স পর্যন্ত যায় না কথাটা, এটার একটা ধাপ আছে, এটা কতগুলো ধাপ অতিক্রম করে যেতে হয়। এর মধ্যে প্রথম ধাপটা হচ্ছে আপনি যখন এই সহনশীলতার জায়গা থেকে আপনি যখন ইনসাল্ট করা শুরু করবেন, আপনি যখন অপমান করা শুরু করবেন। এই অপমান করাটা কি, আপনি হচ্ছে গিয়ে কাউকে কোনো একটা নাম দিচ্ছেন, সেই নামটা যে কোনো হচ্ছে গিয়ে আওয়ামী লীগের দালালও হতে পারে, বা আপনি যে ফকিন্নির বাচ্চা যেটা বললেন সেটাও হতে পারে। দ্যাটস দ্য বিগিনিং অফ দ্য ইনসাল্ট। সেকেন্ড লেভেলে এসে আপনি অ্যাকুইজ করা শুরু করেন, আপনি কনস্পিরেসি থিওরি, যে অমুক ভারতের দালাল, অমুক রয়ের এজেন্ট, এই টাইপের কথাগুলো যখন বলছেন তখন কিন্তু আপনি একটা ধাপ ক্রস করে সেকেন্ড ধাপে চলে গেছেন। তখন কিন্তু আর আপনার শুধু ইনসাল্টের জায়গায় নেই, আপনি অ্যাকুইজিশনে আসছেন, এবং সেই অ্যাকুইজিশনে এসে তখন কিন্তু এইটাকে আপনি আর প্রমাণ করার দায়িত্ব নিচ্ছেন না, আপনি জাস্ট কারণ নামে এটাকে ছেড়ে দিচ্ছেন যে উনি আওয়ামী লীগের দালাল বা উনি সেটা এখন তার দায়িত্ব পড়ে যাচ্ছে এটা ডিফেন্ড করার যে আমি আসলে আওয়ামী লীগের দালাল না, জাস্ট এই বক্তব্যটা দেওয়াটাই। এখানে এসে আপনি হচ্ছে গিয়ে এখন আপনি আস্তে আস্তে ন্যাস্টিনেসটা বাড়তে থাকছে। এই পর্যন্ত জিনিসটা তাও খানিকটা অ্যাকসেপ্টেবল। নেক্সট ধাপ যেটা, যখন হচ্ছে আপনি থ্রেড দেওয়া শুরু করেন, আমরা যেটা বলি বেল্টার, আপনার বক্তব্যের মাধ্যমে থ্রেড দেওয়া শুরু করেন, আমি আপনাকে মেরে ফেলবো, এর চেয়েও ভয়ঙ্কর কিছু আপনার জন্য অপেক্ষা করছে, এই ধরনের বক্তব্যগুলো যখন আপনি যাচ্ছেন, তখন কিন্তু আর জিনিসটা শুধুমাত্র বক্তব্য অপমানের জায়গায়ও থাকছে না, কনস্পিরেসি থিওরিও জায়গায় থাকছে না, তখন আপনি থ্রেড দিচ্ছেন। আপনার যদি মনে থাকে ওই যে জুলাইয়ের সময় ওবায়দুল কাদের যখন বলছিলেন যে এটাকে সামলানোর জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, এটা হচ্ছে ভেইল থ্রেট, আপনি ওই জায়গায় যাচ্ছেন। আপনি যখন বলছেন যে অমুক হচ্ছে ইঁদুর বা অমুক হচ্ছে কোনো একটা পশু পাখি, আপনি যখন এমন একটা পশু পাখির সাথে তুলনা করছেন যাকে সাধারণভাবে মানুষজন মেরে ফেলতে পারে, একটা আরশোলাকে মেরে ফেলা ইজ অ্যাকসেপ্টেবল,
আপনি কিন্তু তখন ভেল থ্রেটে চলে যাচ্ছেন। আপনি যখন বলছেন অমুক হচ্ছে ক্যান্সারের মতো, ক্যান্সারকে আপনার ফেলে ট্রিট দিতে করার হয়, জন্য right. ফেলে দিতে হয়, তাহলে আপনি ওই লেভেলটা হচ্ছে গিয়ে এইখান থেকে হচ্ছে জিনিসপত্র বাজে হওয়া শুরু করছে। তারপরের জায়গাটা হচ্ছে ইনসাইটমেন্ট, তখন হচ্ছে আপনি সরাসরি মারার হুমকি দিচ্ছেন। এবং ইনসাইটমেন্টের পরের জায়গাটা হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্স। যখন আপনি কাউকে কালচারাল ফ্যাসিস ঘোষণা করে জুতা মারতে যাচ্ছেন, সেটা হচ্ছে ইনসাইটমেন্ট। আপনি বাকিদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন ওকে মারো, এটাকে ফলো করে কেউ যখন যাচ্ছে তখন কিন্তু সেটা অ্যাকচুয়াল ভায়োলেন্সে চলে যাচ্ছে। এখন আপনি দেখুন এই যে ধাপগুলো বললাম, অনেকগুলো জায়গায় আমরা প্রথম দুইটা ধাপ প্রায় ক্রস করে ফেলেছি। মিনিমাম এক্সেপ্ট আপনি যেটা বলছিলেন যে বাক স্বাধীনতার যে মাত্রাটা আমি বেঁধে দিলাম, সেই মাত্রাটা আপনি অলরেডি ক্রস করে ফেলেছেন। আপনি এখন ওই যেটা বলছিলাম যে ভেইল থ্রেটে আপনি চলে গেছেন। আপনি যখন বলছেন যে আরও অনেক কিছু করব, আপনি যখন বলছেন যে মেরে ফেলবো, এই করব, আপনি এই জায়গাটা আর বাক স্বাধীনতার জায়গায় থাকছে না। এই জায়গাটা চলে যাচ্ছে ওই যেটা বললাম যে নো হার্ম প্রিন্সিপাল, আপনি ক্ষতি করার হুমকি দিচ্ছেন। সেই মোমেন্টে এসে তখন কিন্তু এটাকে বাক স্বাধীনতার বদলাতে এটা ইসে করা যায় না। আজকে যেমন ওই যে ফজলুর রহমান সাহেবের ইসেতে ওনার বাসার সামনে যে যখন বলা হচ্ছে যে ওনার এগেনস্টে এই কাজগুলো করা হবে, সেইটা কিন্তু আর ইনসাল্টেও নাই, সেটা কিন্তু আর ভেইল থ্রেটও, সেটা কিন্তু হচ্ছে কি আর তারা অ্যাকুইজিশন। যখন ফজলুর রহমান সাহেবও যখন নাকি বিভিন্ন টক শোতে বলেন, অনেকটা মানে গালাগালির পর্যায়ে Yes. তিনি বলেন যে তাদের গলা টিপে মেরে ফেলতে হবে, সেটা আসলে কোন স্টেজে? সেটাও ভেইল থ্রেটে পড়ে। এখন এখানে দুটো, এক হচ্ছে যে উনি যেমন একটা যে খুব পরিষ্কার, উনি যেগুলো বলছেন সেটাকে সমর্থন করার অনেক ক্ষেত্রেই কিছু নেই। আপনি যখন কালো শক্তি বা এটা বলেন, বাট ইস্যুটা হচ্ছে আপনি এটাকে ডিল করছেন কিভাবে। কোনো একটা স্টেটমেন্ট যেটা পলিটিক্যাল স্টেটমেন্ট, সেটাকে আপনি পলিটিক্যালি ডিল করবেন। সেটার জন্য হচ্ছে গিয়ে আপনি মানববন্ধন করতে পারেন, আন্দোলন করতে পারেন, সেটা আপনি করতে পারেন, সেই পর্যন্ত আপনি করতে পারেন। কিন্তু যখন হচ্ছে গিয়ে এটাকে আপনি একটা সার্টেন লেভেল পার করে ফেলছেন, সেই মোমেন্টে কিন্তু এটা হচ্ছে আর অ্যাকসেপ্টেবল লেভেলে নেই। উনিও যখন বলছেন এই কথাটা, আমি যেটা বললাম, উনিও কিন্তু ভেইল থ্রেট, উনিও লাইনটা ক্রস করে ফেলছেন। মানে আমি যেহেতু, আমার কাছে দুর্ভাগ্যের ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি রাজনৈতিক দলগুলো কারো কাছ থেকেই এই যে একটা ক্ষতির ব্যাপার হয়ে যাচ্ছে, আপনি এই পলিটিক্সের ন্যাশনালিস্টটাকে বাড়াতে বাড়াতে এমন একটা জায়গায় চলে যাচ্ছেন এবং এমন একটা সময়ে যাচ্ছেন যখন আমরা নির্বাচন নিয়ে কথা বলছি। এখন সেই নির্বাচন নিয়েও হচ্ছে গিয়ে সংশয়ের ব্যাপার চলে আসছে, জুলাই সনদের কী হবে সেটা নিয়ে আসছে। আপনার এই ন্যাশনালিস্টটা যত বাড়বে তত কিন্তু ওই যে আমরা যেটা আশা করছি যে একটা কনসেনসাসের জায়গায় পৌঁছানো বা সেই জায়গাটার একটা সেটার সম্ভাবনা কমছে। আমার দুঃখটা হচ্ছে এইটাই যে দুটো বা তিনটা যে রাজনৈতিক দলগুলো হোক, তারা আসলে এই যে ব্যাপারটা ঘটছে এটা আসলে ওনারা কতটুকু রিয়েলাইজ করছেন এবং এটার কনসিকোয়েন্সটা কোথায় যেয়ে দাঁড়াচ্ছে এটা ওনারা রিয়েলাইজ করছেন। আমি ছোট্ট করে দুটো প্রশ্ন করি আপনাকে। প্রথমত হচ্ছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, তাকে বিএনপি শোকজ নোটিশ দিয়েছে এবং তার ক্রমাগত কুরুচিপূর্ণ বক্তব্য কোট আনকোট যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, এর প্রেক্ষিতে তাকে শোকজ নোটিশ দিয়েছে। বিএনপির আরেকজন উপদেষ্টা চেয়ারপারসন হাবিবুর রহমান সম্ভবত, উনি বলেছিলেন ধানের শীষের বাইরে যারা ভোট দিবে তাদের মানে দা বটি যা আছে সেগুলো নিয়ে জিহ্বা কেটে দিতে হবে, হাত কেটে দিতে হবে, এরকম কিছু একটা। তার ব্যাপারে বিএনপি কোনো পদক্ষেপ নেয়নি, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে গতকাল রুমিন ফারহানার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটিকে কেন্দ্র করে এনসিপির বেশ কয়েকজন নেতা এবং আমি কয়েকজন সম্ভবত জামায়াতকে কাউকে দেখেছি যে তারা বলেছেন এটি হচ্ছে এই সরকারের অধীনে নির্বাচন হলে কি হতে পারে তার একটা ড্রেস রিহার্সেল, এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না। এবং এর প্রেক্ষিতে আমি আরেকজনের বক্তব্য দেখলাম, তাদের একজন শীর্ষ নেতার একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। প্রথম প্রশ্নে বিএনপি কেন একজনকে শোকজ দিল, আরেকজনকে শোকজ দিল না? দ্বিতীয় প্রশ্ন আপনার নির্বাচনের ইস্যু ঘিরে যে আসলেই কি নির্বাচন হুমকির মুখে পড়ছে কিনা, কিংবা বিএনপির যে আচরণকে তারা দেখছে ড্রেস রিহার্সেল হিসেবে সেটি আসলে ড্রেস রিহার্সেল কিনা? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর আমার তো ধারণা এটা বিএনপি ভালো দিতে পারবে, তারা সিলেক্টিভ ইস্যুতে গেল কিনা আমি ঠিক জানি না যে এটা কি কারণে হয়েছে। একটা যেটা আমি মাঝখানে দেখেছিলাম যে ওই যে বক্তব্যটা বলা হয়েছে সেটার প্রবাবলি সিলেক্টিভ একটা কিছু ছিল। আই এম নট শিওর দ্যাট ওয়েদার দ্যাট ইজ ট্রু অর ফলস। উনি যদি সরাসরি এই কথাটুকু বলে থাকেন, আমি যেটা বললাম সেইটা ওই যে বাক স্বাধীনতার যে সীমা সেটা হচ্ছে গিয়ে লঙ্ঘন করেছেন, যদি এর মাঝখানে অন্য কিছু না থাকে। সেই ক্ষেত্রে অফকোর্স এইটাকেও হচ্ছে কি আপনার অ্যাড্রেস করা দরকার, সেটা বিএনপি ডিসিশন নিবে কেন নেয়নি, কেন হচ্ছে কি নিয়েছে। সেকেন্ড যে প্রশ্নটা, দেখুন আমার কাছে, আমি আবারও একটু আগের কথায় ফেরত যাই, আমার কাছে তো মনে হয় এই যে নির্বাচন নিয়ে যে সংশয়, এটা তো এই ঘটনার আগে থেকেই ছিল, এটা তো নতুন করে সৃষ্টি হওয়ার কিছু নেই।
আপনি যদি চিন্তা করে দেখেন যে এই যে জুলাই সনদ সাইন করবেন কি করবেন না, এটার বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, এটার বাস্তবায়ন প্রক্রিয়া এরকম না হলে আমরা নির্বাচনে অংশ নেব না, এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার সম্ভাবনা নেই, এই ধরনের বক্তব্য এটা তো নতুন আসছে না, এটা তো হচ্ছে গিয়ে আগে থেকে আসছিল এবং এটা হচ্ছে গিয়ে চলমান প্রক্রিয়া। আমার বক্তব্যটা হচ্ছে ওই জায়গাটাতে যেটা আমি লাস্ট যে কথাটা বলে হচ্ছে গিয়ে শেষ করেছিলাম, যে আপনি যদি নির্বাচন চান তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ ইউর এভরি অ্যাকশন। যে ন্যারেটিভটা চলছে আপনি সেটাকে বাতাস দিচ্ছেন কি না সেটাও বিবেচনা করা দরকার, এবং একই সাথে আমি যেটা বলছিলাম যে দুটো দলকে বা সবাইকেই ওই জায়গাটা থেকে একটু চিন্তা করা দরকার যে অ্যাকশনগুলো আমরা ফলাফল কি নিচ্ছি হতে সেটার কনসিকুয়েন্সটা কোথায়। জি, অনেক ধন্যবাদ আপনার কাছে আবার আসবো। রুমিন আপা, আপনাকে আবার একই প্রশ্নে ফিরতে চাই আমি। আপনি বলেছিলেন যে তারা গুন্ডা পান্ডা নিয়ে আসছে, আমি চাইলে গুন্ডা নিয়ে আসতে পারি, আপনারা কি গুন্ডা চান কিনা? এটিকে কেন্দ্র করেই এনসিপি সহ আরো কয়েকটি দল কিংবা তাদের বিচ্ছিন্নভাবে একাধিক ব্যক্তি বলছে, যেটা হচ্ছে নির্বাচন কেমন হবে তার ড্রেস রিহার্সেল আপনি দিলেন, যে নির্বাচন এভাবে করে আপনারা ভোট দখল করবেন। ওরা খুব ভালোভাবে জানে এভাবে আমাদের ভোট দখলের ন্যূনতম প্রয়োজন নাই। মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এনসিপি নিজের পরিবারের 5 সদস্যের 4টা ভোট এনশিওর করতে পারবে আপনার মনে হয়? আচ্ছা যাক, ওই আলাপে ইলেকশনকে আনসার্টেন করা এবং এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, এই সরকারের সেই ক্যাপাসিটি নাই, এটা তো কেউ কেউ আপ্রাণ চাইছে প্রমাণ করতে, তাই না? কারণ তারা নির্বাচনটাকে ডিলে করতে চাইছে। কারা চাইছে আপনি খুব ভালো করে জানেন। যে দলটির হয়তো এখনো নিবন্ধন হয়নি, যে দলটি হয়তো ন্যূনতম শর্তও পূরণ করতে পারছে না, যেই দলটি হয়তো মাঠের পরিসংখ্যান দেখে, ডেটা স্যাম্পলিং দেখে বুঝতে পারছে যে মানে টেনে টুনে 10 থেকে 15টা আসন হয়তো তারা পাবে, তারা কি সত্যি চাইবে যে এত শান শওকত যেটা তারা গত 1 বছর ধরে ব্যবহার করছে সরকারের লেজে লেজে থেকে, সেই শান শওকত তারা হারিয়ে ফেলবে? এটা তো চাইবে না। ওরা চাইবে নির্বাচনটাকে যত বেশি পেছনে নেওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে, যেই দলটি জানে এবং মাঠের পরিস্থিতিও তাই যে আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে। বিএনপির কোনো নেতা যদি তাদের হীন স্বার্থ, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ওই ধরনের দল থেকে লোক হায়ার করে নিয়ে এসে একটা অস্থিরতা তৈরি করতে চায় এবং এই অস্থিরতা তৈরি করে আপাত কিছু সুবিধা হয়তো সেই নেতা পাবে, কিন্তু লং রানে দল ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, নির্বাচনটা আনসার্টেন হয়ে যাবে, সেই ধরনের নেতাদেরকে বা সেই রকম নেতা যদি কেউ বিএনপিতে থেকে থাকে তাদেরকে বিএনপি ক্যারি করবে কিনা, ক্যারি করলে তার কনসিকুয়েন্স কি দাঁড়াবে, এটাও তো বিএনপির নির্ধারণের ব্যাপার আছে। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক নেতা এবং কর্মীর একটা ইউএসপি থাকে, যে ইউএসপিটার জন্য দল তাকে বাধ্য হয়, যে অনেক সময় মন না চাইলেও তাকে রাখতে হয়, পদ দিতে হয়, সম্মানিত করতে হয়, কারণ খুব স্ট্রং কোনো ইউএসপি আছে। মেবি কারো মাঠের পারফরমেন্স অসাধারণ, মেবি কেউ অসাধারণ দল গুছায়, মেবি কেউ দলকে ডোনেট করে, মেবি কেউ একজন অসাধারণ ওরেটর, মেবি কেউ একজন খুব বিপদের সময় দলের পাশে স্ট্রংলি দাঁড়িয়েছিল, ইট কুড বি এনিথিং। এখন দলকে আবারও বসে ভাবতে হবে আগামীর রাজনীতি কোন পথে যাচ্ছে, সেই রাজনীতি ট্যাকেল দেওয়ার জন্য কি ধরনের মানুষ আসলে দলকে প্রমোট করতে হবে। সো আমি ওই জায়গাটায় আবার ফিরে যাই। নির্বাচনকে ডিলে করা, দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নেওয়া এবং এই সরকারকে এবং বিশেষ করে নির্বাচন কমিশনকে অকার্যকর দেখানোর একটা চেষ্টা শুরু থেকেই এনসিপি জামাতের মধ্যে আছে। এনসিপি তো নির্বাচন কমিশনের পদত্যাগও চেয়েছে। একদম একদম। আপনি আমাকে বলেন তো, এনসিপি যে বলছে কমিশন নিরপেক্ষ না, এটা তো আমার বলা উচিত। হু ইজ হাসনাত আব্দুল্লাহ? সে যে এনসিপিতে গিয়ে গলার রক ফুলিয়ে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলল, হু ইজ হি? না, হু ইজ হি বলার আগে আপা এটাও ভাবতে হবে যে 5 আগস্টের আগেও সে হাসিনাকে ওইভাবে গলার রক ফুলিয়ে কথা বলেছিল। ওর পাশে আমি দাঁড়িয়েছিলাম বলে আপনি একটু আগে বলেছেন, অর্থাৎ বিএনপিও ছিল, বিএনপিও ছিল এবং সেও ছিল, মানে তাকে তো সম্মানটা দিয়ে বলতে হবে। মার খেয়েছে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনি যদি এনসিপি বলতে বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজকে বুঝে থাকেন তাহলে ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। এনসিপি অবশ্যই পুরো বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছে। যারা হারুনের হোটেলে বসে ভাত খাচ্ছিল তখন একটা বিরাট অংশের ছাত্র সমাজ পথে নেমে এসেছিল, একটা বিরাট অংশের ছাত্র সমাজ।
যখন হলগুলো, সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, আপা, আমরা তখন কি এভাবে বেসরকারি বললে বিশ্ববিদ্যালয়, গয়েশ্বরচন্দ্র রায়ও তো হারুনের হোটেলে ভাত খেয়েছেন? দেখুন গয়েশ্বরচন্দ্র রায় যখন খেয়েছেন সেটা 36 দিন নয়, 36 দিন নয়। পলিটিক্যাল লিডাররা তো কারাগারে গেছেন, যাওয়ার পথে ডিবির হারুন তাদেরকে আপ্যায়ন করেছে, তারপরে তারা কারাগারে গেছেন। 36 দিনের ঘটনা ইজ ভেরি ইউনিক, ভেরি সিগনিফিক্যান্ট। আপনি এখন মানে একটার সঙ্গে একটা গায়ের জোরে তুলনা করতে চাইলে করতে পারেন, বাট যায় না। তো আপনি যদি এনসিপির ফ্রেমিংয়ে, এনসিপির চেহারার মধ্যে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে দেখেন, ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। আপনি কি ভুলে যাবেন ওই সব ছাত্র যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পথে নেমে এসেছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ হয়ে এবং গিয়েছিল? তারাই আন্দোলনটাকে লিড দিয়েছে তখন। ইয়েস, তাদের একজনকেও কি আপনি এনসিপিতে দেখতে পাচ্ছেন? আমি পাচ্ছি না। মেবি ইটস আমার ফেলিয়ার, আমি তাদেরকে দেখতে আছেন পাচ্ছি না। কয়েকজন ইনসিগনিফিকেন্ট, ভেরি ইনসিগনিফিকেন্ট, তাই না? তাহলে সিগনিফিকেন্ট কারা? তারা কোন মতাদর্শের? তারা কোন রাজনীতি করতে চান? তারা কোন রাজনীতি প্রচার করছেন? তারা অতীতে কোন রাজনীতি করেছেন? তারা কোন লেবাস ধরে এত বছর মাঠে টিকে থেকে আবার কোন লেবাসে এখন সামনে এসছেন? আমার তো ভাই লেবাস একটাই, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে তখনও ছিলাম, এখনো আমি সত্য বলি, সেটা আমার দলের পক্ষে গেলেও বলি, বিপক্ষে গেলেও বলি। আমার তো লেবাস একটাই। কিন্তু আওয়ামী লীগ হয়ে মেশিনে ঢুকে এনসিপি হয়ে বের হয়ে যাওয়া, এ আবার কি জিনিস? আমরা তো এটা জামাতকে বলতাম, মাঝে মধ্যে আওয়ামী লীগকে বলতাম রাজাকার একদিক দিয়ে ঢুকান, আরেক দিক দিয়ে দেখি মুক্তিযোদ্ধা বের হয়ে যাচ্ছে। মানে আওয়ামী লীগ হচ্ছে সেই ক্লিনিং মেশিনটা, যে রাজাকার ক্লিনিং মেশিনের মধ্যে যায়, তারপরে ক্লিন হয়ে মুক্তিযোদ্ধা আপনি বের 15 হয়। বছরের কথা বলছিলেন, আপনি কিংবা অ্যাডভোকেট ফজলুর রহমানকেও এখন অনেক বক্তব্য আছে এবং টকশোতে আমরা আসলে এই মানুষগুলোকেই দেখেছি। বিএনপি থেকে খুব বেশি মানুষ তখন কথা বলার সুযোগও পান নাই, সাহসও পান নাই, দুটোই আছে। অ্যাডভোকেট ফজলুর রহমান তার ধারাবাহিক যে বক্তব্য জামায়াত এবং হচ্ছে শিবিরের 71 নিয়ে এবং একই সাথে 71-এর পক্ষে, সেই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি তাকে শোকজ লেটার দিয়েছে এবং শোকজ লেটারে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তিনি একটা বক্তব্য দিয়েছেন যে তিনি আমৃত্যু এই কাজ করে যাবেন, অর্থাৎ 71-এর পক্ষে এবং জামায়াত শিবিরের বিরুদ্ধে কথা বলে যাবেন, 1 নম্বর। 2 নম্বর, তিনি বলেছেন যে তারা তাকে হত্যা করতে চায়, তাকে কি আসলে অপমৃত্যুর দিকে ঠেলে দিতে চায় কি না। এই প্রেক্ষিতে দল কি তাকে সঠিকভাবেই শোকজ দিল বলে মনে করছেন? দেখুন, এটা আমি বিচার করবার কেউ নই। ফজলু ভাই তার পলিটিক্যাল ইডিওলজি, তার পলিটিক্যাল অবস্থান, ডেফিনেটলি উনি ওনার মতন করে ভেবেছেন, উনি ওনার মতন করে বলেছেন, ওনার যুদ্ধ উনি করেছেন। দল যেটাকে মনে করেছে শোকজ, মানে জানতে, শোকজ মানেটা কি, কারণ জানতে চাওয়া, যে আপনি এটাকে কালো কালো শক্তির ইয়ে বলেছিলেন বোধহয় উনি 5ই অগস্ট, কালো শক্তির হাত, কালো শক্তির হাত কেন বলেছে এটা ব্যাখ্যা করতে বলেছে। তো উনি ব্যাখ্যা করলে হয়ে গেল। এটাকে এত ফুলিয়ে ফাঁপিয়ে এটার জন্য মব তৈরি করা, ওনাকে হত্যার হুমকি দেওয়া, অশালীন সব কথা লিখে ওনার বাসার নিচে বসে যাওয়া, আপনি দেখেননি এগুলো? আজকেও বসেছিল। আপনি ফকিন্নির ছেলে দেখেছেন, আপনি ওগুলো দেখেননি? অবশ্যই দেখেছি। ওগুলো সেখানে পড়ার মতো না। আপনি ফকিন্নির ছেলেটা বলতে পারছেন, সেগুলো দাঁড়ান আমি শেষ করি। আপনি ফকিন্নির ছেলেটা বলতে পারছেন কারণ ওটা উচ্চারণযোগ্য। না না, 1 2 3 4 ফজর গ্রেফতার এরকম লেখা না আছে। না না না, আপনি সঠিক কথা বলছেন না। একটা প্ল্যাকার্ড এরকম আছে। আরেকটা তো আপনি বললেন বলার মতো না। হ্যাঁ, তো তাহলে আপনি তাহলে স্বীকার করছেন যে বলার মতো না? না, আমার মুখ দিয়ে অন্তত বলার মতো। আপনার মুখ দিয়ে, এক্স্যাক্টলি সেটাই, সেই প্রশ্নটাই আমি আগের সেগমেন্টে করেছিলাম। আপনি কি চান আপনার সন্তান এই ধরনের শব্দের সঙ্গে এত বেশি পরিচিত হয়ে যাক, এত সহজ হয়ে যাক তার কাছে শব্দগুলো, বাক্যগুলো, যে অবিকল ওই ভাষায় সে কথা বলবে? তখন কিন্তু আপনি কোনো জবাব দেননি। এখন দেখেন আপনি স্বীকার করলেন যেটা বলা যায় না। যতই নতুন জেনারেশন আসুক, যাচ্ছে তাই বলা যায় না। আমরা আদিম সমাজের দিকে যাচ্ছি না। জি আপা, আপনাকে ধন্যবাদ। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমরা জেমস পি স্কটের থিওরিটা জানি, উইপন্স অফ দ্য উইক, অর্থাৎ দুর্বলের অস্ত্র হচ্ছে গালাগালি কিংবা হচ্ছে পেছন থেকে আঘাত করা কিংবা হচ্ছে তাকে নানাভাবে উত্ত্যক্ত করা। এখন যেই ঘটনাগুলো ঘটছে, আমরা যেই মানুষগুলো আজকে অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে বসেছিলেন তারা 10-15 জন ছিলেন, তার মানে তারা তুলনামূলকভাবে দুর্বল। তারপর রুমিন ফারহানার সাথে যারা সেখানে বাদানুবাদ করছেন তাদের সংখ্যাও কম, তারা তুলনামূলকভাবে দুর্বল। এই যে আমরা স্ল্যাংগুলো দেখছি কিংবা ভাষার ব্যবহারগুলো দেখছি, এগুলোকে কি আমরা উইপন্স অফ দ্য উইক হিসেবে দেখবো নাকি এগুলো আসলে রাজনৈতিক চর্চার একটা বাজে চর্চা হিসেবে দেখবো? না, আমি এটাকে উইপন্স অফ দ্য উইক হিসেবে দেখি না। আমি জিনিসটাকে দেখি অন্যভাবে। এই কথাটা অনেকেরই পছন্দ হবে না, বাট আমার মনে হয় এই কথাটা বলা দরকার। যেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি আমরা সবসময় একটা কথা বলে এসেছি যে বাংলাদেশের পলিটিক্স বলেন, বাংলাদেশের একাডেমিয়া বলেন, এটা একটা এলিট ডোমিনেটেড জায়গা। যে সিভিল সোসাইটির যেটা আমরা দেখি সেটা হচ্ছে একটা এলিট, এবং এই এলিটটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত।
এইখানে যে সার্কুলেশন অফ এলিট যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ওই এলিট ক্লাসের ভেতরেই হচ্ছে গিয়ে এই সার্কুলেশনটা হয়ে গেছে, যার ফলে সবাই সবাইকে চেনেন, সবাই সবাইকে নিয়ে হচ্ছে গিয়ে কাজ করেছেন। যেটা হয়েছে আগস্টের 5, আমরা যারা করেছেন তাদেরকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চিন্তা করুন না কেন, কিছু যায় আসে না। যেটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আপনি চান বা না চান, এইটা হচ্ছে গিয়ে আপনার আমাদের যে ক্লাসের যে আইডেন্টিটিটা আছে সেটা ভেঙে একটা এলিট গ্রুপ এখন ফরমেশনের চেষ্টা হচ্ছে। সেইটা অনেস্টলি স্পিকিং সেটা অনেককেই এক ধরনের শঙ্কার মধ্যে ফেলে দেবে নিজেদের পজিশনগুলোকে। ফর ইনস্টেন্স এটা আমাকেও হচ্ছে একটা শঙ্কার মধ্যে ফেলে দেবে, কারণ আপনি যদি দেখেন যে আমরা একাডেমিক্যালি একভাবে ট্রেন্ড, এখন যারা আসছেন তারা পাবলিক ইন্টেলেকচুয়াল, তাদের কাছে অনেক কিছুই ম্যাটার করে না, বাট দোজ আর ইম্পর্ট্যান্ট ভয়েসেস। এখন এই যে ভয়েসটা, এই ভয়েসটা ইম্পর্টেন্স পেয়ে গেছে, এটাকে আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই, এবং তারা হচ্ছে গিয়ে তাদের জায়গাটা খুঁজছেন। যে সার্কুলেশন অফ এলিট যেটা হচ্ছে, সেই এলিটে ইনারা হচ্ছে গিয়ে ঢোকার চেষ্টা করছেন, ইনারা হচ্ছে গিয়ে নতুন একটা এলিটের মধ্যে ঢোকার চেষ্টা করছেন, এবং একই সাথে যারা আগের যে এলিটে ছিলেন তাদের একটা অংশ এসে হয়ে গেল, যেটা বললাম যে দে আর ভেরি ক্লোজলি কানেক্টেড। পাওয়ারফুল পজিশনে 5 আগস্টের পরে যারা এসেছেন তারা ওই পুরনো সার্কুলেশন উইদিন এলিটের মধ্যে দিয়ে এসেছেন। কাজে আপনি যেটাকে বলছেন উইপন্স অফ দ্য উইক, আমি এইটাকে দেখি হচ্ছে গিয়ে এক গ্রুপ এলিটকে সরিয়ে আরেকটা গ্রুপের হচ্ছে গিয়ে সেই জায়গায় চলে আসার লড়াই। তাজুবা জেবিন নামে একজন এনসিপির নেত্রী আছেন, তিনি আজকে একটা লেখা লিখেছেন তার পরিবারকে কেন্দ্র করে, যে তার বাবা দাদা ছিলেন কৃষক, বাবা হচ্ছেন ডাক্তার হয়েছেন, নানার বাড়ি থেকে বাবাকে সবসময় বাজেভাবে দেখা হতো। এর প্রেক্ষিতে তিনি লিখেছেন যে বাংলাদেশের রাজনীতিতে আপনি যেটা বলছিলেন একটা সার্কুলেশন অফ মানে এলিট শ্রেণীর মধ্যেই ছিল, যেটা কিনা রুবিনা আপা নিজেও সেই এলিট শ্রেণীর প্রতিনিধিত্ব করছেন। আমিও সেই এলিট শ্রেণীকে সেই জায়গায় এন্ট্রি করার ক্ষেত্রে এনসিপির দাবি অনুযায়ী সেই জায়গায় এন্ট্রি করার ক্ষেত্রে এই এলিট শ্রেণী বাধাগ্রস্ত করছে, জনগণের সম্পৃক্ততাকে অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে। আপনি কি মনে করেন যে আসলে সেটা সত্য, নাকি তারাই এলিট হওয়ার চেষ্টা করছে? অনেস্টলি স্পিকিং এটা দুটোই, তারাও এলিট হওয়ারই চেষ্টা করছেন, এলিট হওয়ার চেষ্টা করছেন এই জায়গাটাতে, যে এই যে এলিটের যে ক্ষমতা কাঠামো সেখানে হচ্ছে গিয়ে তারা অংশ নেওয়ার একটা চেষ্টা করছে। আপনি দেখুন, আমি যে কথাটা অনেক আগে বলেছিলাম যে আমাদের যে কনসেনসাস মেকিং যেই প্রসেসটা, ইটস এলিট বার্গেন, এলিটদের মধ্যে একটা বার্গেন হচ্ছে। তো এখন এনসিপি উইলিংলি অর আনউইলিংলি, এনসিপি তো সেই এলিট বার্গেন প্রসেসে পার্টিসিপেট করেছে। এনসিপি তো সেটা থেকে দূরে সরে যায়নি বা বলেনি যে আমরা এটার সাথে কোনোভাবেই একমত না, আমরা রেভলিউশন এইভাবে করতে চাই, পুরো কাঠামো ভেঙে আমরা নতুনভাবে করব, সেটা তো হচ্ছে গিয়ে বক্তব্যটা ছিল না। অফকোর্স দে ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য প্রসেস। যেটা বললাম যে এটা একটা নতুন একটা শ্রেণীর উদ্ভবের চেষ্টাটা চলছে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে গিয়ে তারা যাচ্ছেন, এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এইখানে এই আগের যারা এলিট তারা কিন্তু হচ্ছে কি এই গ্রুপটাকে অ্যাসিমিলেট করে নিচ্ছেন না, তারাও আবার জায়গা দিতে চাচ্ছেন না, তারাও হচ্ছে শব্দের খেলায় বিভিন্নভাবে তাদেরকে আইডেন্টিফাই করছেন এবং তারাও তাদের জায়গা খুঁজে নিচ্ছেন। সো একটা কম্পিটিশনও চলছে, সেই কম্পিটিশনের রিফ্লেকশন হচ্ছে এইটা। ধন্যবাদ ডক্টর আসিফ শাহান। আপা, আপনি কি তাই মনে করেন যে আপনারা যারা কিংবা রাজনীতিতে যে এলিট শ্রেণী আছে তারা নন এলিটদের জন্য রাজনীতিটাকে কঠিন করে তুলছেন? না, একদম না। আমি জানি না আপনি এলিট বলতে আসলে কি বোঝাচ্ছেন। এনিওয়ে, বাট আমার কাছে মনে হয় যে ইনিশিয়ালি আমরা সবাই খুবই মন খুলে তাদের স্বাগত জানিয়েছিলাম। আমি নিজে তাদের সঙ্গে মিশে গিয়ে দাঁড়িয়েছিলাম, একটা দুটা না, মানে 2 তারিখ থেকে ধারাবাহিকভাবে আমি রাস্তায় ছিলাম। আমার বাসা ভাঙচুর হয়েছে, আপনি সবই জানেন। তাদের সাথে আমার সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। কিন্তু যখন আমি দেখছি যে তারা মানে আমাকে হাসিনার শুরু তারা কিভাবে করেছে, রয়ের এজেন্ট, আমি ভারতের দালাল, এই ধরনের কথা। আপনাকে কেন আঘাত করলো বিশেষভাবে? এটা আমি সেটাকে বলবো তাদের ইন্টেলিজেন্স। আই লাইক দ্যাট ইন্টেলিজেন্স। তারা জানে কোনটা তাদের শত্রু, মানে কোনটা তাদের শক্ত প্রতিপক্ষ। যোদ্ধা অনেকেই থাকে, কোন যোদ্ধাকে আহত করতে পারলে যুদ্ধে অনেকখানি এগিয়ে যাওয়া যায়, এটা এনসিপি আইডেন্টিফাই করতে পারছে। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে হামলা করেছিল। হামলা মানে মৌখিক হামলা, মানে misinformation, disinformation ছড়িয়ে দেওয়া। বিকজ মির্জা ফখরুল হিমসেলফ ইজ অ্যান ইনস্টিটিউশন। ওনাকে আঘাত করলে বিএনপিকে অনেকখানি দুর্বল করা যায়। তার কন্যাও আজকে আপনার পক্ষে লিখেছেন। ওয়েল, শামাপা আমার বড় বোনের মতন। হ্যাঁ, রাজনীতির বাইরেও শামাপা আমার নিজের বড় বোনের মতন। উনি ওই জায়গা থেকেই লিখেছেন। এখানে আমি জাস্ট একটা, আচ্ছা সরি আপনি বললেন না, ওই যে আমি বলছিলাম যে আমরা আসলে সকলেই হোলহার্টে, কিন্তু আমি এই জায়গাটাতে ওদের স্মার্টনেসের প্রশংসা করি। আমি একদম খোলা মনে প্রশংসা করছি যে ওরা ওদের শত্রু আইডেন্টিফাই করতে পারে, যে কাকে কাকে আঘাত করলে বিএনপির যে একটা সেকুলার আইডেন্টিটি আছে, বিএনপির যে একটা মুক্তিযুদ্ধের
পক্ষের আইডেন্টিটি আছে, বিএনপির যে একটা দুর্নীতি বিরোধী আইডেন্টিটি আছে, বিএনপি যে একটা সিম্পল লিভিং, প্লেন লিভিং, হাই থিঙ্কিং আইডেন্টিটি আছে, আমাকে বা মির্জা ফখরুলকে আক্রমণ করলে ওই জায়গাগুলো ভেঙে যায়। সো ওরা খুব রাইটলি আইডেন্টিফাই করতে পেরেছে কারা ওদের শত্রু, ভবিষ্যতে বয়ান তৈরিতে কারা বাধার সৃষ্টি করবে। সো দে আইডেন্টিফাইড অ্যাবসলিউটলি কারেক্টলি। অনেক ধন্যবাদ রুমিন ফারহানা আপু আপনাকে। ডক্টর আসিফ শাহান, যদি আপনি শেষ করেন। হ্যাঁ, আমি শেষ করছি। আমি এই জায়গাটা আমার আগের সেটা মানে মেবি এনসিপি উড লাভ দ্যাট, বাট এই জায়গাটা এসে আই উইল সে সামথিং দ্যাট উইল প্রবলি ইকো রুমিন আপা যেটা বলছেন। দেখুন, ওয়ান অফ দ্য রিজন, আমি যে এলিটের ইস্যু বলছিলাম, যে ওয়ান অফ দ্য রিজন এই এলিটটা কনসার্ন হয়েছে শুধু যে রুবিন আপার উপর অ্যাটাক বা এই ধরনের ইস্যু না। আমি ওই জিনিসটা মনে করি যে এনসিপি যেই পজিশনটা নিয়েছে, ওয়েন এভার দেয়ার ওয়ার ভায়োলেশন অফ রাইটস, সেই রাইটসটা উইমেনের কোয়েশ্চেনে যখন এসেছে, যখন হচ্ছে গিয়ে মাইনরিটির কোয়েশ্চেনে এসেছে, এনসিপি ডিড নট নেসেসারিলি টেক এ স্ট্রং স্ট্যান্স। আইদার তারা পপুলিস্ট যে মোশন ছিল সেই পপুলিস্ট নোশনের সাথে হচ্ছে গিয়ে তারা গা ভাসিয়েছে, অথবা ডিসাইডেড টু কিপ দেয়ার মাউথ শাট, অথবা এক একজন পলিটিক্যাল লিডার এক এক রকম কথা বলছে সো দ্যাট দে ক্যান, মানে দুই নৌকাতেই হচ্ছে গিয়ে পা রাখা যায়। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, যারা এই লিবারাল পলিটিক্যাল অর্ডারের যারা এসেছিলেন ওই থেকে, দে গট ভেরি অ্যাফ্রেড অফ দ্যাট, মানে তাদের ওইটা থেকে। সো ওই টেনশনটা তৈরি করার রেসপন্সিবিলিটি এনসিপি যেমন এলিফাইড দিচ্ছে সেটা ঠিক, ওই টেনশনটা তৈরি করার রেসপন্সিবিলিটি এনসিপিকে নিতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর আসিফ শাহান। রুমিন ফারহানা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা মনে করি যে বাকস্বাধীনতার যেই সীমা, অর্থাৎ যেই বাকস্বাধীনতা অন্যের জন্য ক্ষতিকর হবে না, সেই বাকস্বাধীনতা রক্ষা করে বাংলাদেশে যারা রাজনীতি করতে চান তারা রাজনীতি করবেন এবং একটি সুন্দর একীভূত বাংলাদেশ গঠনে তারা সবাই কাজ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।